সিলেট যেন রীতিমতো একটা খুনের বদ্ধ মুভিতে পরিণত হলো। গতকাল একটা খুনের ঘটনা ঘটেছে জৈন্তাপুরে, কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা সিলেটের ইতিহাসে স্মরণীয় ঘটনা। একই পরিবারের তিনজনকে দিনের আলোতে জবাই করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা যিনি মারা যান, নাম হচ্ছে আব্দুস সত্তার, এবং ওনার বয়স প্রায় আমরা যদি বলে থাকি প্রায় 80-র কাছাকাছি এরকম বয়স হতে পারে, এবং যিনি স্ত্রী মারা যান তার বয়স প্রায় 72 এরকম। সে সাথে কাজের মেয়ে তিনিও মারা যান। অর্থাৎ একই পরিবারের তিনজনই ধরা যায় যারা আসলে এই বাসাতে ছিলেন। আমরা এখন অবস্থান করছি সিলেটের রায়নগরের মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসা। যিনি আসলে মারা যান আব্দুস সত্তার, তিনি এই এলাকার প্রবীণ মুরব্বী ছিলেন। যতটুকু জানতে পেরেছি উনি সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ছিলেন। ইতিমধ্যে ব্রিফ করছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি রেজাউল হাসান কয়েস লদি। মানে কি বলবো আপনাকে, বাকরুদ্ধ। এই দুজন বয়োবৃদ্ধ মানুষের এই নৃশংস হত্যাকাণ্ড দেখে খুনিরা যেভাবে তাদেরকে আঘাত করেছে, এই মানুষগুলো আসলে মানুষ না, এরাও মানুষ। এটি কোনো মানুষের কাজ হতে পারে না। একজন 90 ঊর্ধ্ব প্রবীণ বয়স্ক মানুষ, আমি ওনার লাশটি দেখেছি। যারা এই কাজটি করেছে তারা ওনাকে হত্যা করার জন্যই এই বাড়িতে প্রবেশ করেছে। এটি দেখলে বোঝা যায় এটি কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট না। অথবা আমার কাছে এরকম মনে হয়নি যে বাড়ি ডাকাতি করতে এসেছি, ডাকাতি করে যাওয়ার সময় এরকম করেছি। এটা একদম পরিকল্পিত একটি হত্যাকাণ্ড আমার কাছে মনে হয়েছে। যারা তদন্তে আছেন তারা ভালো বলতে পারবেন। এই কাজটি কোনো মানুষের হতে পারে না। আমরা শুধু এইটুকু বলবো, এই কাজের সাথে যারা সম্পৃক্ত আছে বা এই নৃশংস হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে, সিলেটে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, আমাদের সুস্পষ্ট অনুরোধ থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে এই নরপিশাচদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। কারণ মানুষ এই ঘটনায় আতঙ্কিত। একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। এই ধরনের ঘটনা আমাদেরকে মর্মাহত করে, ব্যথিত করে, ক্ষুব্ধ করে। এটি কেন হবে? যারা করেছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এটি বাস্তবতা। আব্দুস সত্তার সাহেবের বাড়ি কোথায় কি জেনেছেন কিনা? ওনার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে। উনি আকাগাজনাতে উনি দীর্ঘদিন থেকে এখানে থাকেন। প্রবীণ মানুষ, যতটুকু জানতে পেরেছি এলাকার মানুষের সাথে একটা সদ্ভাব ওনার আছে। প্রবীণ মানুষ হিসাবে সকলের সাথে উনি হৃদ্যতা রেখে দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করছেন। আমি বলেছি রাজ্জাক ভাই শুনতে চাচ্ছিলাম ওনার সাথে তো আপনার সম্পর্ক ছিল, বা আপনি যা দেখলেন বা আপনার কি মনে হয়? আমি এই শোনার পরে আমার দেখার মতো মানসিকতা নেই। আর উনি ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সত্তার ভাই বলতাম, কারোর সাথে ওনার ব্যক্তিগত কোনো দিনই কোনো জোর ছিল না। এবং আমি তো পার্শ্ববর্তী এলাকার, তো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওনাদের মাগফিরাত কামনা করি। আর এই ঘটনার বর্ণনা দেওয়ার তো কিছুই নাই, এইটা তো মানুষের কাজ না। আর আমার আইন শৃঙ্খলার যারা নিয়োজিত আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে এইসব করতেছে কিন্তু সিলেটে, এবং মানুষ আতঙ্কিত হচ্ছে। এটাই বাস্তব, আতঙ্কিত হওয়ার কিছু নাই না, মানুষ আতঙ্কিত হচ্ছে। তো প্রশাসনের কাছে আমার জোর দাবি থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে ওদেরকে গ্রেফতার করা হোক। এতে মানুষ জানতে পারবে এই হত্যার রহস্যটা কী, এবং মানুষ যে আতঙ্কিত সেই আতঙ্কটা দূর হবে। ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে অবস্থান করছি নিহতের বাড়িতে। এখনও 3টি লাশ পড়ে রয়েছে। আজ সকাল আনুমানিক 9টার দিকে এই ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি তিনি খুবই ভালো মানুষ ছিলেন, ব্যবসায়িক মানুষ ছিলেন। আসলে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তাদের কার্যক্রম তারা পরিচালনা করতেছে, এবং
খতিয়ে দেখতেছে আসলে এই ঘটনার নৈপথ্যে কে বা কারা জড়িত থাকতে পারে। এখনও পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। পরিবারের যারা আত্মীয়স্বজন ইতিমধ্যে তারা এসেছেন, যেহেতু অত্র এলাকায় তিনি দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন। অত্র এলাকার মানুষজন এই খবর শোনার পর থেকেই এখানে ভিড় করতেছেন। সবাই জানতে চাচ্ছেন আসলে কেন একজন প্রবীণ মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। এর নৈপথ্যে কি কোনো রাজনৈতিক কারণ, না ব্যবসায়িক দ্বন্দ্ব, না অন্য কোনো কারণ হতে পারে। যেভাবে বলতেছিলাম, ওনার যেহেতু সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ছিলেন, সো ওনার ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড়, আপনারা সহজে অনুমান করতে পারছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন ধরে। এবং শেষ কথা হচ্ছে, যেহেতু এখানে ঘটনা ঘটেছে, ঘটনার সূত্রপাত দেখে মনে হচ্ছে এটা একটা টার্গেট কিলিং। যেহেতু ওনাকে মারা হয়েছে, ওনার স্ত্রীকে মারা হয়েছে, এবং সেই সাথে যে কাজের মেয়েটি ছিল সেও আসলে পানের রক্ষা থেকে পান বাঁচতে পারেনি, এরকম ঘটনা ঘটেছে। আসলে প্রতিবেশী যারা আছে ওরা, আমরা 10টা পরে 10:30 দিকে আমরা ঘটনাটা খবর পাই। আমাদের যে সিসি ক্যামেরার ইনচার্জ আছে ওই ফোন দিয়ে বললো যে ভাই এরকম আমাদের 70 ক্যামেরা করে রাখিয়া দিচ্ছে। এখানে যতটুকু পরে ইয়া শুনলাম, আমরা পাড়ার ইয়া দেখলাম অনেকেই আছেন এখানে, পাড়ার সবাই আসছেন। আসার পরে তো মেইন দরজাটা লক করা, কেউ খুলতে পারে নাই। আর এর আগে রং মিস্ত্রি নাকি আসছিল, আইসা রঙের কাজ চলতেছে, রং মিস্ত্রি আইসা তারা দেখাইয়া তুলতে পারে নাই। পরে ওই বাসা থেকে মনে হয় কে বলতে ওরা ইনচার্জ সে আসছে, আইসা বারান্দায় উঠিয়া দেখছে যে চাচার লাশটা পালানো। এর পরবর্তীতে ঘটনা, পাড়ার সবে আসার পরে যখন দরজা লক করা, পুলিশকে ফোন দেবো হইতে, পুলিশ আসছে। আসার পরে 3টা লাশ আছে ভিতরে। ওনার 3 মেয়ে আর 1 ছেলে, তারা সবাই দেশের বাইরে থাকে। তিনজনই এখানে বসবাস করে। তারা 3জনে এখানে বসবাস করে। ওই উপরে বাড়াটি আছে, নিচে বাড়াটি আছে। না, স্থানীয়। উনি এই এলাকার অনেক পুরাতন, প্রায় 50-55-60 বছর থেকে উনি এই জায়গারই বাসিন্দা। ওনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সম্ভবত বিয়ানি হয়ে যায়, বিয়ানি হয়ে যায়, না সম্ভবত বিয়ানি হয়ে যায় উনি। ভাই এইটা আসলে অ্যাডভান্স কোনো কিছু বলা যাবে না, এটা পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, তারাই বাহির করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি আশাবাদী, যেহেতু আমাদের পাড়ার সিসি ক্যামেরা এই টাইমে আসলে কারেন্ট ছিল না, দেওয়ার পরেও ইনশাআল্লাহ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে চাই যে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের আমরা তদন্ত কিভাবে আসামি করতে পারি। সকাল 9:30 থেকে 9:30 দিকে তারা কান্নাকাটি চিৎকার শুনছে এই 2 তলা থেকে। সকাল 9টার পরে 9:30 থেকে 9:30 ভিতরে তারা কান্নাকাটি এবং চিল্লানি শুনছে পিছনের বাসা থেকে। আমরা জানছি ভাই আসলে 10:30 10:30 দিকে, মানে পাড়ার সিকিউরিটি যারা আছে ওরাই ফোন দিচ্ছে, ফোন দিয়াতে বলছে এরকম ঘটনা, দরজা খুলতেছে না, এই বারান্দা বা একটা লাশ দেখা যাইতেছে। ওর পাশের বাসা থেকে কে একজনে বলছে, মানে লোকজনকে যারা প্রথমে আসছিল, যে বারান্দায় রক্ত দেখা যাইতেছে। এরপরে পাড়ার সবাই আসছে, আইসা দরজা লক করা দেখছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। এরপর থেকে পুলিশের নিয়ন্ত্রণে আছে, তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা দেখতেছে। এটা আমাদের জানা নাই। উনি প্রায় 30 বছর থেকে উনি কোনো কিছুতে নাই, শুধু নমাজে মসজিদে যাইতো আর বাসায় আসতো, এতটুকু। কে কে থাকতেন এই বাসায়? উনি, ওনার ওয়াইফ আর একজন গৃহপরিচারিকা। আচ্ছা, আর ওনার ছেলে মেয়ে কজন? ওনার 3 মেয়ে দেশের বাইরে, 1 ছেলেও দেশের বাইরে। উনি কি এমনিতে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু? এটা অনেক আগে কয়লার ব্যবসা করতো, মনে হয় 30 বছর থেকে উনি কোনো ব্যবসা বাণিজ্য নাই আমি যতটুকু জানি। আমি দেখতেছি যে 30 বছর থেকে উনি বাসায় সময় কাটায়, নমাজে যায়, মসজিদে যায় আর আসে। উনি 2 তলা। আর পুরো বাসায় কি? পুরা বাসায়, পাশের বাসা উনি, ওই বিল্ডিংটা উনার, সবাই বাড়ানো বাড়াচ্ছে। ঘটনাটি কয় তলায় ঘটেছে? 2 তলায়। 2 তলায়? জি, 2 তলায়। ঘটনাটা হইল, আমরা আসার পরে পিছনের বাসা থেকে একজন মুরব্বী লোক আসছিল, আইসা বলছে যে উনি অনুমানিক 9:30 দিকে, উনি কান্নাকাটি চিৎকার শুনছে এবং খুব করুণ সুরে। তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি শুনলেন, কিন্তু একটু বাইরে দেখলেন না? উনি বললো যে আমি মনে করছি হয়তো তারা ভিতরে, বাসার ভিতরে হয়তো তারা দরবার করতেছে, এর জন্য আর আমি
সত্যি ঘটনা। কিন্তু সামনের পিছনের বাসার অনেকেই বলছে সকালে যে আমরা শুনছি 9টার পরে কান্নাকাটি এবং চিৎকার শুনছি। আপনি কখন জেনেছেন এই নৃশংস ঘটনা? আমি সকাল 10টার দিকে জানছি। কিভাবে জানতে পেরেছেন? আমার বড় ওই পাশের বাসায় থাকে, উনি বলছে গিয়ে যে এই বাসা থেকে মানে দরজার নিচ দিয়ে রক্ত আসছে, কারা দেখছে, তো ওনারা প্রশাসন খবর দিছে। তো আমি আস্তে আস্তে অলরেডি প্রশাসন চলে আসছে, কিছু আসছিল, পরে আমার আসার পরে বাকিরা আসছে, তো ওনাদের মাধ্যমে জানতে পারি যে বাড়িওয়ালার ওয়াইফ এবং কাজের মেয়েকে এইভাবে মারা হয়েছে। তো আমাদের সিলেট শহরে এই ধরনের ঘটনা আর কখনো ঘটে নাই আমার জানা মতো। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে এই নরপশুদেরকে আইনের আওতায় দ্রুত এনে শাস্তির ব্যবস্থা করে, তাহলে আমরা একটু স্বস্তি নিশ্চিত বলতে পারবো। আমরা এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি এই ধরনের ঘটনা দেখে, তাও সকালবেলা, দিনে দুপুরে এরকম ঘটনা, এটা আশা করা যায় না। আপনি কি ঘরের ভিতরে প্রবেশ করেন? না, আমি ঘরের ভিতরে যাই নাই। আসলে যারা এই যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা কারা? এই বাড়িওয়ালা সত্তার নানা, উনি এইখানে আমার জন্মের আগে এই মিতালি এলাকাতে উনি প্রথম বসতি, এরপরে অন্যরা আসছে। চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক। হ্যাঁ, হতে পারে, আমি আমার জানা নেই। তো উনি, ওনার ওয়াইফ এবং ওনার কাজের মেয়ে হত্যা হয়েছে এখানে। এরকম হত্যা আমরা আশা তারা করি কি না। তিনজনেই এই বাড়িতে ছিল। হ্যাঁ, আমি আরেক কিছু মহিলাদের কাছ থেকে শুনতে পারছি যে কাজের মেয়ে আসছে, বেশি দিন হয় না, সুনামগঞ্জ সম্ভবত ওই মহিলার বাড়ি, নামটা অবশ্যই জানি না। এখানে মহিলার আলোচনা, যে আজও কাজের মেয়েরা আছেন আরো, ওরা আলোচনা করছে যে সুনামগঞ্জ বাড়ি হয়েছে, কিছুদিন হয়েছে মহিলা আসছে। তার বয়স তো খুব বেশি না, বেশি না, হ্যাঁ, কম বয়সী মহিলা। আচ্ছা, যে ঘরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 100 নম্বর বাড়িতে, জি। দ্বিতীয় তলায়, জি। সেই বাড়ির যে প্রধান প্রবেশের যে দরজা যেটি রয়েছে সেটি কি লাগানো ছিল কিনা? এটা তো যারা ঢুকছে তারা বলতে পারবে, আমি এটা বলতে পারবো না। শুনতেছি যেটা যে মেন দরজা দিয়ে ঢুকছে, বাড়ির কোনো দরজা ভাঙা টাঙা নেই, মেন দরজা দিয়ে ঢুকছে। এবং নিউ ইয়র্ক থেকে ওনার মেয়েরা বলছে যে সকাল 8:30 থেকে 9টার ভিতরে তাদের বাসার সিসি ক্যামেরা অফ, ওইটার লিঙ্ক প্রশাসনের কাছে ওনারা দিবে। তাহলে এর ভিতরেই কিছু একটা হয়েছে, বা এই 8:30টার আগে যারা ঢুকছে মেন দরজা দিয়ে, এটা তো সিসি ক্যামেরাতে পাওয়া যাবে। তাদের কোনো পূর্ব কোনো শত্রুতা ছিল এটা কিনা? বলতে পারবো না আমরা, ওনাদের শত্রুতা আছে কিনা তাদের গ্রামের বাড়ি কোথায় জেনেছেন? এইটাও আমি জানি না। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি সিলেট মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা 19 নং ওয়ার্ড, আর সিলেট মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। আমার নাম হালিমা বেগম। আপনার এলাকাবাসী তো আমরা একটু জানা চেষ্টা করবো এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে, এবং তারা আসলে মূলত কি দাবি করছেন এই এলাকার মানুষের প্রত্যাশা কি। আসলে যতটুকু সম্ভব আমরা যদি বলে থাকি, সিলেটে যে কথাই বলছিলাম, সিলেট এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। গতকাল জৈন্তাপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে খুনের ঘটনা ঘটেছে। এর আগে সিলেটে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, ওনারা জানেন। বাস এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি ঘটনায় 9 জন এবং পরবর্তীতে আরেকদিন একজন মৃত্যুবরণ করে। অর্থাৎ এই ধরনের ঘটনা সিলেটবাসীকে আওয়াচ্ছে, আতঙ্কিত করতেছে। সব কিছু মিলিয়েই আসলে সিলেটে একটা টালমাটাল অবস্থা। যে আমরা একলগে মসজিদে নমাজ পড়ি, আমরা বাড়ি বিয়ানি বাজার সোহাই, তাই খুব ভালো মানুষ আছে। আর এমনি আমরা পাইলে খুব নামাজটাই বারোই আলে গপসপ করতাম, মানে সাংঘাতিক ভালো মানুষ। আমরা তো মনে করি না, কারণ তাই সবসময় আমরা নামাজটাই বারইলেও দেখা যায় যে তাই নিয়ে ও খাড়া করিয়া গপ করে রাজি। আর এটা টাইম মানুষের বয়স হইয়া আনলে সঙ্গ চায়, আরো কেউ ধরে পাইলে বইয়া গপ করলা যে করলা, ওটাও খুবও ভালো মানুষ আসলাম। আমরা সাংঘাতিক, আমরা কিতা কইতাম, আমরা কিতা খোয়ার কোনো বাসা পাইয়া না, তান গেইলা খাদ্য ঘটনা। গাঁওর নাম জানি না, জানবা বিয়ানি বাজারের মানুষে জানবা আগে যারা লোকেল হনর। আর আমরা তো সোহাই দোয়াল আপনার বাড়ি এখনো সবসময়। আমার বড় ভাই তার ক্লাসমেট, মানে দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ, আমার খুব মায়া করতাম। পাইলেও জিগার বুঝার সবর কথা জিগাইতাম, এখানো আছি না আছি। তো সবকিছু বাদে একজন ভদ্রলোক আছে, সাংঘাতিক বালাজি শাস্তি হওয়া উচিত, যেই তা করছে, যে হোক টুকাইয়া বার করিয়া এরে ইয়ে করা উচিত। যে বলার মতো নয় যে মানুষ, যে মানুষ, আমি দীর্ঘ 8 বছর এই বাসাত মারা ছিলাম, নৃশংস হত্যা করা হয়েছে। এই সাত্তার মিয়া সাহেবের নৃশংস হত্যা হয়েছে। খুব ভালো মানুষ আসলাম, খুব ভালো মনের মানুষ আসলাম। আমরা 10 বছরের মতো এই বাসাত মারা আসলাম,
কোনোদিন একটা দিনও 1 মিনিটও লাগিও কোনো বাদ ব্যবহার পাইছি না। 5 ওয়াক্ত নামাজি পাবন্দি নামাজি মানুষ আসলা, একটা অভ্যাস আছিল আর যারে যেটা খাওয়ার সামনে কইলিতা সৎ সাহসী এক মানুষ। আর উপযুক্ত শাস্তি আমরা চাই, আর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ওনাকে যে নিশ্চয় হত্যার পিছনে কোন ধরনের পূর্ব পরিকল্পিত বা কোন সত্যতা ছিল কিনা? এই 10 বছর থেকে আমি এই বাসাত না হইতাম পারতাম না। আমি নিজে আল্লাহ একসমা করার তৌফিক দিছে, আমি করিয়া গেছি গিয়া সুবানিগা। ওনার গ্রামের বাড়ি কোথায়? বিয়ানি বাজার গ্রামের বাড়ি কোন গ্রাম জানি না, বিয়ানি বাজার ওটা জানো। বেনিবাজার উপজেলা। বিয়ানি বাজার বিয়ানি বাজার আকাশ না? জি। আচ্ছা, ওনার সম্বন্ধে আসলে এই যে 10 বছর আপনি ছিলেন, 10 বছর পূর্বে ছিলেন, আপনি জি। বলছেন আসলে সেই সময় উনি কেমন ছিলেন? আমি তো এক কথায় বললাম, উনার মতো মানুষই হয় না, অত ভালো মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, হক মানুষ ছিলেন, পরোপকারী মানুষ ছিলেন। আচ্ছা, এই হত্যাকাণ্ডের পর তিনি সিলেট নগর জুড়ে কি কোনো আতঙ্ক বিরাজমান করেছে? মানুষ ওনাকে যে চিনে সে তো আতঙ্কিত মর্মাহত। আমি তো শুনে সাথে সাথেই উনার বাসায় চলে আসছি। এটাও আমার জানা নাই, কিন্তু উনি থাকার কথা। উনি তো একসময় কয়লার বিজনেস করতেন, আমেরিকা তো ছিলেন। এই দেশপ্রেমের কারণে একটা কথা বলছে, উনারা আমেরিকায় থাকেন নাই। এই দেশপ্রেমের কারণে উনারা তো আমেরিকার সিটিজেনশিপ ছিলেন। উনার মেয়ে, উনার ওয়াইফ, উনি কি দেশপ্রেমের কারণে কি শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে? পরিবার সহকারে জীবন বিসর্জন দিতে হয়েছে। না, আমি ভিতরে ছিলাম না, আমি এই মাত্রই আসছি। আমার এক স্বাস্থ্য ভাই মিতালি 22 নম্বর বাসা ওনার, উনি বিদেশ থেকে আমাকে ফোন করছেন। উনি হোয়াটসঅ্যাপে সাধারণত ফোন করেন, ডাইরেক্ট ফোন দিচ্ছেন। আমি দেখি একটা আতঙ্কিত হয়েছি। আমার ফোন করিয়া কইন এখনো 49 জানি বলে কিতা সমস্যা বলে সত্তার মিয়ারে আর তান বউরে আর খামর বেটিরে জব করিয়া গেছে গেছে ও শুনিয়াও তো সাথে সাথে বার হয়ে আইছে। তাদেরকে তো আমি সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম সিলেটের আলোচিত ট্রিপল মার্ডারের স্পট থেকে।